অন্যদিকে সোনার ছেলে সুবোধ, একেবারে 200 কোটি টাকার সোনা পাচারের সঙ্গে নাম রয়েছে সুবোধের, এবং সেই সোনা পাচারের আগে নেপালে পাচার করা হতো এবং সেই সোনা পাচার করার আগে বিহারের সমষ্টিপুরে একেবারে সোনা গলিয়ে বারে রূপান্তরিত করা হতো। 200 কোটি টাকার সোনা সংগ্রহ করেছিল এই সুবোধ এবং সেই সোনা পাচার করা হয় নেপালে। পাচারের আগে বিহারের সমষ্টিপুরে সোনা গলিয়ে বারে রূপান্তরিত করা হতো একেবারে, এবং বিহারের সমস্তিপুরে সোনা গলিয়ে বারে রূপান্তরিত করা হয়। পাশাপাশি রাজস্থানের কোটায় ডাকাতির তদন্ত করেছে রাজ্য পুলিশ এবং সেখানেও সোনা লোন ফাইন্যান্স কোম্পানিতে ডাকাতির তদন্ত করে মাস্টার মাইন্ড হিসেবে নাম উঠে এসেছে সুবোধ সিং এর। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, যে ছবি উঠে আসছে তো সোনার ছেলে সুবোধ সত্যিই বলা যায়, এবং 200 কোটি টাকা সোনা সংগ্রহ করেছিল সুবোধ। একের পর এক সোনার দোকানে ডাকাতি এবং উল্লেখযোগ্যভাবে যে সমস্ত দোকানগুলিতে এই সুবোধ সিং এর গ্যাং তারা ডাকাতির সঙ্গে যুক্ত ছিল বলে এখনো পর্যন্ত সিআইডি সূত্রে তারা জানতে পেরেছেন। যেটা জানা যাচ্ছে যে প্রায় 200 কোটি আনুমানিক বাজার মূল্যের 200 কোটি সোনা সংগ্রহ করেছিল এই সুবোধ, এবং সেগুলি মূলত পাচার করে দেওয়া হতো বলেই এখনো পর্যন্ত সিআইডি সূত্রে খবর। তদন্তে তারা যেটা জানতে পেরেছেন যে এই বহুমূল্যের সোনা আন্তর্জাতিক বাজারে যার দাম প্রায় 200 কোটি, এই সমস্ত সোনা তা আগে প্রথমে বিহারের সমষ্টিপুরে পাঠাতো সুবোধের গ্যাং। সেই সমস্ত সোনার অলংকারগুলিকে প্রথমে গলিয়ে সোনার বার বা বিস্কুটে রূপান্তরিত করা হতো, তারপর বিহার থেকে তা পাচার করে দেওয়া হতো নেপালে। ফলে এই পাচার চক্রের সঙ্গে, অর্থাৎ সোনা পাচার চক্রের সঙ্গে একদিকে যখন ডাকাতি, অন্যদিকে এই পাচার চক্র, এই চক্রের সঙ্গে আরো একাধিক ব্যক্তি জড়িয়ে থাকতে পারে আমাদের রাজ্যের, এমনটাই মনে করছেন সিআইডির আধিকারিকরা। ফলে সুবোধ সিংকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে আপাততভাবে এই ধরনের ইতিমধ্যেই বক্তব্য বা এই ধরনের তথ্য প্রমাণ এই মুহূর্তে পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। তোমাকে জানিয়ে রাখবো, এই সোনার দোকানগুলিতে ডাকাতির সঙ্গে সঙ্গে 2022 এবং 2023 সালে একটি সোনার দোকানে ডাকাতি করতে গিয়ে সেখানে মালিকের ছেলেকে খুন করারও অভিযোগ ওঠে সুবোধ সিং এর বিরুদ্ধে, এবং তাৎপর্যপূর্ণভাবে একাধিক ফাইন্যান্স অর্থাৎ গোল্ড লোন কোম্পানিগুলোতে ডাকাতি চালায় সুবোধ, এবং পরবর্তীকালে এই সমস্ত সোনা যেগুলো বললাম নেপালে পাচার করে দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে পাচার চক্র একেবারে সক্রিয় থাকা, এবং পরবর্তীকালে এই যে ব্যারাকপুর, বেলঘড়িয়ার মতো বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের হুমকি ফোন, টাকা চাওয়া, এই বিষয়গুলিতে কেন নেমেছিল সুবোধ? তার কারণ ডাকাতির পর তিনি সিন্ডিকেট বা রিয়েল এস্টেট ব্যবসা সম্প্রসারণ করতে চেয়েছিলেন বাংলার বুকে, এবং সেই জন্যই মূলত হুমকি থেকে শুরু করে টাকা চাওয়া এই বিষয়গুলি তিনি করেছিলেন। এবং এখানে মূলত রসদ জুগিয়েছিল তার অন্যতম 2 শাগরেদ, একজন রশন এবং একজন সাহিল। সাহিলকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, অর্থাৎ বেলঘড়িয়া থানার পুলিশ আধিকারিকরা গ্রেপ্তার করেছে। অন্যদিকে রশন এই মুহূর্তে সিআইডি হেফাজতে রয়েছে, তিনি পাটনার বেউর জেলবন্দি ছিলেন। ফলে তাৎপর্যপূর্ণভাবে এই 3 মাথাকে জিজ্ঞাসাবাদ করে এই ধরনের তথ্য প্রমাণ এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা পেয়েছে। সব মিলিয়ে আপাততভাবে তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা ম্যারাথন জিজ্ঞাসাবাদের ওপরেই ভরসা রাখছেন। শাহানা। বেশ, ধন্যবাদ অভিরূপা। কথা বলছিলাম প্রতিনিধি অভিরূপা সাহার সঙ্গে।